হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক, শুরু করছি নিউজ টুডে। রাতভর বিক্ষোভ, আর সেই বিক্ষোভেই ধুমধুমার পরিস্থিতি, আর তার মাঝেই পুলিশের লাঠি চার্জ, ঝরল রক্ত। চাকরিহারাদের রক্ত ঝরেছে পুলিশের লাঠি চার্জ, এবং তার প্রতিবাদে এই শুক্রবার ধিক্কার দিবস পালন করলেন তারা। কেন লাঠি চার্জ? সাংবাদিক বৈঠকে জানালো এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। রাতভর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করছিলেন চাকরিহারারা। তাদের দাবি মানা না পর্যন্ত অবস্থান তুলবেন না বলেই জানান বিক্ষোভকারীরা। তবে শুক্রবার সকাল হতেই পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত হয়। বিকাশ ভবনের সামনে থাকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন চাকরিহারাদের একাংশ। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবারই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা নতুন কর্মসূচির ঘোষণা করেছিলেন। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার ধিক্কার দিবস পালন করবেন তারা বলে জানান। রাজ্য জুড়ে স্কুল এবং কলেজগুলিতেও এই কর্মসূচি পালনের আহ্বান জানান চাকরিহারারা। ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার রাতে? রাতভর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করছিলেন চাকরিহারারা। তাদের দাবি মানা না পর্যন্ত অবস্থান তুলবেন না বলেই জানিয়েছিলেন। কিন্তু সেই বিক্ষোভেই শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের লাঠির আঘাতে মাথা ফাটে শিক্ষকদের। এর আগে ডিআই অফিসে চাকরি ফেরানোর দাবিতে গিয়ে পুলিশের লাঠি জুটেছিল, আর এবার বেধড়ক মারধর করা হলো চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানকে ঘিরে। রাতে পুলিশের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে বলে অভিযোগ। কারোর মাথা ফেটে গিয়েছে তো কারোর পা থেকে ঝরছে রক্ত, আর এর পিছনে রয়েছে পুলিশ। শুধু তাই নয়, পুলিশের লাঠির আঘাতে কয়েকজন চাকরিহারা আন্দোলনকারীরও মাথা ফাটে বলে দাবি। তারপরই বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনের সামনে লাঠিচার্জের প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, পুলিশ প্রথম থেকেই সংযত ছিল। কেন লাঠিচার্জ করল পুলিশ তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার কথায় 10 দিন ধরে চাকরিহারা আন্দোলনকারীরা পালা করে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে। চাকরিহারা আন্দোলনকারীরা বিকাশ ভবনের কর্মীদের আটকালেই পরিস্থিতি পাল্টে যায় বলেই দাবি। পুলিশের দাবি, বিকেল পর্যন্ত পুলিশ সংযত ছিল, কিন্তু ছুটি হওয়ার পরও প্রায় 500 থেকে 600 জন বিকাশ ভবনে আটকে পড়েন। তাদের বার করার সময় আন্দোলনকারীরা পুলিশের উপর চড়াও হন। পরিস্থিতি সামাল দিতেই বাধ্য হয়ে বল প্রয়োগ করা হয়। বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো, করা হয়নি। কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো, তখন পুলিশের ওপর ইট বোতল এলো, এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকতো। আমরা নিরাপদে তাদের বার করেছি, এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে, এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের এটা প্রায়োরিটি ছিল, আন্দোলন ওরা চালিয়ে যান, শান্তিপূর্ণ থাকুন। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি 500-600 লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না। দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট। অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। আর লাঠিচার্জের ব্যাপারে কোনো চ্যানেলে আমরা দেখছিলাম, স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা তো অনেকে আছেন, তাদের খুব সম্মান করি, আমরা খুব সম্মান জানিয়েই বলছি। তারা মন্তব্য করছেন কোনো প্রোটোকল মানা হয়নি। কোন চ্যানেলের সঞ্চালক বলছেন এটা প্রোটোকল মানা হচ্ছে না। কিসের প্রোটোকল মানা হয়নি? প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে। অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত 25% বকেয়া মহার্ঘ ভাতা দিতে বলল সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই কথা জানিয়েছে। আগামী অগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পান। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তারপর 14% থেকে বেড়ে ডিএ হয় 18%। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনো 37%। কেন্দ্রীয় কর্মীরা 55% হারে ডিএ পান। সুপ্রিম কোর্টের শুক্রবারের নির্দেশে খুশি রাজ্য সরকারের কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, কর্মচারীদের যে মহার্ঘ ভাতা প্রাপ্য সেটা রাজ্য সরকার এতদিন অস্বীকার করছিল। শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে এটা আমাদের প্রাপ্য। বিচার প্রক্রিয়া চলছে, আশা করি শেষ হলে বকেয়া পুরো ডিএ আমরা পাবো। আরেক আন্দোলনকারী বলেন, আমাদের দাবি যে ঠিক ছিল এতদিনে তা মান্যতা পেল। সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্ট বা অন্য কোনো পর্যবেক্ষণে কোনো ভুল নেই। আমরা যারা দীর্ঘদিন ধরে রাস্তায়, তারা কিছুটা হলেও স্বস্তি পেলাম।
2022 সালের 28 নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। 2024 সালের 1 ডিসেম্বরের পর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে। 18 বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি ওঠে শীর্ষ আদালতে। আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই। রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার মধ্যে আপাতত 25% দিয়ে দিতে হবে। পরবর্তী শুনানিতে বাকিটা দেখা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। মাউন্ট এভারেস্টের শৃঙ্গ ছুঁয়ে ফেলার পরেই মৃত্যু হলো বাংলার পর্বতারোহী সুব্রত ঘোষের। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার স্বপ্ন সফল হলেও ফেরার পথে চরম ট্র্যাজেডি ঘটে গেল। মর্মান্তিকভাবে প্রাণ হারালেন নদিয়ার রানাঘাটের শিক্ষক ও পর্বতারোহী। সম্প্রতি তিনিও তার সঙ্গী রুম্পা দাস এভারেস্ট অভিযানে অংশ নিয়েছিলেন। দুজনেই গত 10 মে নেপালের দিক থেকে এভারেস্ট বেস ক্যাম্প থেকে সামিটের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার দুপুরে তারা শৃঙ্গ জয় করেন, কিন্তু সেখান থেকেই শুরু হয় ট্র্যাজেডি। সূত্রের খবর, ফেরার পথে অক্সিজেনের ঘাটতি ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েন তারা। প্রায় 17 ঘন্টা নিখোঁজ থাকার পরে শুক্রবার সকালে হিলারি স্টেপের কাছে সুব্রতর নিথর দেহ উদ্ধার হয়। এভারেস্ট সামিট পয়েন্টের খুব কাছে হিলারি স্টেপের কাছে পাওয়া যায় তার মরদেহ। আম কুড়োনোর শাস্তি মৃত্যু, এমন অমানবিক ঘটনার সাক্ষী থাকলো নৈহাটি। মাটিতে আম পড়ে থাকায় তা কুড়োতে গিয়েছিল বছর 17 নাবালক সুদীপ্ত পণ্ডিত। তা দেখেই মারধর করেন বাগানের দায়িত্ব থাকা প্রহরী, তাতেই প্রাণ যায় যুবকের। অমানবিক ঘটনা নৈহাটিতে। আম খাওয়ার অভিযোগে পিটিয়ে খুন করা হলো যুবককে। গাছে আম দেখলে বা মাটিতে পড়ে থাকতে দেখলে আম পাড়ার ইচ্ছে ছোট বড় সকলেরই থাকে। নাবালক সুদীপ্ত পণ্ডিতেরও তাই হয়েছিল। মাটিতে পড়ে থাকা কয়েকটি আম কুড়োতে গিয়েছিল সে, আর সেই অপরাধেই কঠোর শাস্তি পেলেন নাবালক। মারধরে শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো তাকে। নৈহাটি শিবদাসপুরের ঘটনায় তুমুল উত্তেজনা। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। নিহত সুদীপ্ত পণ্ডিত কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা। নৈহাটি শিবদাসপুরে অনুষ্ঠান বাড়িতে এসেছিল সে। শুক্রবার রাতে অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরছিল সুদীপ্ত। একটি আম বাগানের পাশ থেকে যাওয়ার সময় নিচে আম পড়ে থাকতে দেখে সে। তড়িঘড়ি আম কুড়োতে যায়। তার নজরে আসে বাগানের পাহারায় থাকা শেখ ফরহাদ মণ্ডল নামের এক ব্যক্তির। অভিযোগ, সুদীপ্তকে ঘিরে ধরে ওই ব্যক্তি বেধড়ক মারধর করে। লুটিয়ে পড়ে সুদীপ্ত। তার সঙ্গে থাকা বন্ধুরা আতঙ্কিত হয়ে যায়। ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। এদিকে আমবাগানের কাছে অচেতন অবস্থায় পড়ে থাকে সুদীপ্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে সুদীপ্তর। এরপরে ক্ষিপ্ত জনতা বাগানের পাহারাদার ফরহাদের আমের গুদামে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবদাসপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় ফরহাদকে। তবে তা সত্ত্বেও এলাকা থমথমে। যাতে নতুন করে আর কোনো অশান্তি না হয় তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি ধুমধাম করে উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের। মন্দির দর্শনে ভিড় বাড়ছে ভক্তদের। গত 15 দিনে মন্দিরে প্রণামীর পরিমাণ ছাড়ালো 9 লক্ষ টাকা। বাঙালির কাছে বরাবরই দীঘা ছিল কম খরচে সুন্দর ঘোরার জায়গা। তার উপর যুক্ত হয়েছে নয়া পালক। নতুন আকর্ষণ এখন দীঘায় জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে প্রতিদিনই প্রচুর লোকের সমাগম হচ্ছে। ছুটির দিনে সেই সংখ্যাটা আরও বেড়ে যাচ্ছে। কিন্তু মূল বিগ্রহের সামনে একটি মাত্র প্রণামী বাক্স। অতঃপর দীঘার মন্দিরের জন্য আরও 10টি প্রণামী বাক্স তৈরি করার বরাত দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। গত মাসে 30 এপ্রিল উদ্বোধন হয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরের। তারপর থেকেই প্রতিদিনই বিপুল ভিড় হচ্ছে মন্দিরে। কিন্তু জানেন কি কত টাকা প্রণামী পড়েছে প্রণামী বাক্সে? 15 দিনে প্রণামীর পরিমাণ ছাড়িয়েছে 9 লক্ষ টাকা। দীঘার জগন্নাথ ট্রাস্টের অন্যতম সদস্য রাধারমন দাস জানিয়েছেন, প্রতি মঙ্গলবার প্রণামীর বাক্সের অর্থ গোনা হচ্ছে। গত মঙ্গলবার এ পর্যন্ত ওই অর্থের পরিমাণ হয়েছে 9 লক্ষ টাকার কিছু বেশি। টাকা গোনার সমগ্র প্রক্রিয়া হচ্ছে সিসিটিভির নজরদারিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, খাতায় কলমে এটি সাংস্কৃতিক কেন্দ্র। সেক্ষেত্রে কোনো সাংস্কৃতিক কেন্দ্র থেকে কি এইভাবে টাকা তোলা যায়? টাকা তোলা হলেও সেই টাকা যাচ্ছে কোথায়? টাকার অধিকারী বা কার? ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি। এবার দুর্গাপুজোর থিমেও দীঘার জগন্নাথ ধামের ছোঁয়া। উত্তর কলকাতার একটি ক্লাবের এবছরের দুর্গাপুজোর থিম দীঘার জগন্নাথ মন্দির।
বাগমারীর কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসবের এবছর হীরক জয়ন্তী বর্ষ, ফলে তাদের পুজো অন্য বছরের তুলনায় আরো জাঁকজমকপূর্ণ হতে চলেছে। উল্টোডাঙ্গার কাছে কবিরাজ বাগানে এবার চমক দেবে পুজোর থিম। কলকাতার 14 নম্বর ওয়ার্ডে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। কমিটি সূত্রে খবর, মণ্ডপটি লম্বায় 150 ফুট, চওড়ায় 40 ফুট, মূল মণ্ডপের উচ্চতা 60 ফুট। এখানেই থাকবে দুর্গা প্রতিমা। প্রতিমা হবে একচালা সাবেকি সাজে। প্রতিমার উচ্চতা 50 ফুট। মূল প্রতিমার কাছে পৌঁছানোর আগে মণ্ডপটির 3টে অংশ থাকবে। একেবারে সামনের দিকে থাকবে শিবের মূর্তি, প্রবেশদ্বার দিয়ে ঢুকেই দেখা যাবে সেটি। তারপর থাকবে জগন্নাথ দেবের মূর্তি, পরের ধাপে থাকবে নারায়ণ মূর্তি, তারপর মূল মণ্ডপ। দর্শক সমাগমের কথা মাথায় রেখে মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের দ্বার চওড়া করা হচ্ছে 10 থেকে 12 ফুট। দীঘার জগন্নাথ মন্দিরের অন্দরের মতো ভিতরটা সাজানো হবে। আগামী মাস থেকে শুরু হবে মণ্ডপ তৈরির কাজ। বনগাঁর 3 ডেকোরেটরস 4 মাসের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠবে এই মণ্ডপটি। আলোকসজ্জার দায়িত্বে চন্দননগরের শিল্পীরা। পুজোর থিম শিল্পী খোদ পুজো উদ্যোক্তা তথা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলেন অমল চক্রবর্তী। সেই দিনই ঠিক করে নিয়েছিলেন এবার দুর্গাপুজোয় কবিরাজি বাগানে এই মন্দিরের আদলে গড়ে উঠবে মণ্ডপটি। এ প্রসঙ্গে তিনি বলেন, গ্রাম বাংলার বহু মানুষ দীঘা যেতে পারবেন না, তারা দুর্গাপুজোর সপরিবারে এই মণ্ডপ দেখতে আসতে পারবেন। দীঘা যেতে না পারার দুঃখ ভুলবেন। এবারের বাজেট 50 লক্ষ টাকা। ইচ্ছে আছে মণ্ডপ উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী। বলাই বাহুল্য, কবিরাজ বাগানে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে গড়ে ওঠা মণ্ডপটি ভিড় জমাবে বহু দর্শনার্থী। হাই নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক দুনিয়ার সামনে পাকিস্তানের চেহারা তুলে ধরার জন্য 5টি বড় দেশে বিদেশে বিশেষ টিম পাঠাবে ভারত। এই দলগুলির প্রতিটিতে থাকবে দেশের 5 থেকে 6 জন সাংসদ এবং বিদেশ দপ্তরের অফিসাররা। এরা বিভিন্ন দেশে গিয়ে সে দেশের সরকার এবং গণমাধ্যমের সামনে তুলে ধরবেন কিভাবে পাকিস্তানের মদতে জঙ্গিরা ভারতের নিরীহ মানুষদের হত্যা করছে, কেন অপারেশন সিন্ধু জরুরি হয়ে পড়েছিল সেটাও তুলে ধরবেন তারা। পেহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর জবাবি অভিযান অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক মহলে যে প্রচার চালাচ্ছে তার জবাবে কূটনৈতিক পদক্ষেপ করতে চলেছে ভারত। নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 5টি দেশে 8টি সংসদ সদস্যের দল পাঠানো হবে। এই দলের সঙ্গে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের 1 জন করে প্রতিনিধি। প্রতিটি দলে 5 থেকে 6 জন করে সংসদ সদস্য থাকবেন। সংশ্লিষ্ট সংসদ সদস্যদের বলা হয়েছে যেন তারা তাদের পাসপোর্ট ও অন্য ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র তৈরি রাখেন। এইসব দল আগামী 22শে মে দেশ ছাড়বেন এবং 3রা থেকে 4ঠা জুনের মধ্যে দেশে ফিরবেন বলেও জানা গিয়েছে। এই বিদেশ সফরের মূল লক্ষ্য হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশগুলোর সরকার ও মিডিয়াকে ভারতের অবস্থান স্পষ্টভাবে জানানো। অপারেশন সিন্দুর ঠিক কিভাবে চালানো হয়েছে, পহেলগাঁওয়ে ঠিক কি ঘটেছিল, পাকিস্তান কিভাবে মদতপুষ্ট জঙ্গি সংগঠনের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে হামলা চালাচ্ছে, এই সব বিষয়ে তথ্যভিত্তিক ব্যাখ্যা দেওয়া হবে। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে শুধু বিজেপি নয়, বিভিন্ন বিরোধী দলের সাংসদরাও এই দলে থাকবেন। অর্থাৎ মোদী এই কৌশলে আন্তর্জাতিক শুধু নয়, দেশের ভিতরেও এই ছবি তুলে ধরতে চাইছেন। সব রাজনৈতিক দলের সমর্থনই তার কাছে আছে। কংগ্রেস এই প্যাচে কিছুটা অস্বস্তিতে পড়লেও জানিয়ে দিয়েছে কংগ্রেস সাংসদরা দেশের হয়ে এই প্রচারের কাজে অংশ নেবেন। राष्ट्रीय हित सर्वोपरि है। जो अभी अभी सुनने में आया है कि एक प्रतिनिधिमंडल अलग अलग देशों में भेजा जाएगा, बहुदलीय प्रतिनिधि मंडल सांसदों का, इसमें जरूर कांग्रेस पार्टी अपनी जो सांसद हैं उसको नियुक्त करेंगे। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন নিহত হন। এই হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামক একটি সংগঠন, যাকে ভারত মনে করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তাইবার একটি ছদ্মবেশী রূপ। এর পরিপ্রেক্ষিতে 7ই মে ভারত অপারেশন সিন্দুর শুরু করে। অপারেশনের প্রথম পর্যায়ে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এরপর পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালালে ভারত পাকিস্তানের একাধিক বিমান প্রতিরক্ষা ও রাডার ঘাঁটিতে জবাবি হামলা করে। পাকিস্তান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে। ভারতও জবাবে অন্তত 8টি পাকিস্তানি বিমান ঘাঁটি, রাডার স্টেশন ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে চকলালা ও সারগোদা বিমান ঘাঁটি ছিল, যেগুলিকে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। 4 দিন ধরে চলা এই সংঘর্ষের পরে 10ই মে পাকিস্তান ভারতের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করে এবং ভারত তা মেনে নেয়।
এবার সামরিক প্রতিক্রিয়ার পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও সক্রিয় হয়েছে ভারত। জাতিসংঘে ভারত টিআরএফকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়েছে। টিআরএফ এর মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক মহলে এই বার্তা দিতে চায় যে এই হামলাগুলো অভ্যন্তরীণ বিদ্রোহ, কিন্তু ভারত বারবার বলেছে এগুলি আসলে রাষ্ট্রীয় মদতে পরিচালিত জঙ্গি হামলা। বিদেশ সফরে পাঠানো সংসদ সদস্যদের মাধ্যমে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বিষয়টি তুলে ধরতে চাইছে যে দেশ তার সীমান্ত ও নাগরিকদের রক্ষা করতে যা করা প্রয়োজন তাই করছে। পাশাপাশি ভারতের রাষ্ট্রদূতরাও বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ভারতের অবস্থান তুলে ধরছে। এই উদ্যোগকে ভারত একটি কূটনৈতিক স্ট্রাইক হিসেবে দেখছে, যার উদ্দেশ্য শুধু সত্য কথা তুলে ধরা নয়, বরং পাকিস্তানের প্রচার কৌশলের ভিত্তি দুর্বল করে দেওয়া। হাই নিউজ নেটওয়ার্ক। 17 তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবার আপনাদের এক নজরে দেখিয়ে দেব যে কোন কোন বিদেশি ক্রিকেটাররা এবারের আইপিএল খেলতে পারছেন না। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পর ঘোষণা করা হয়েছিল যে 17 মে থেকে আবার আইপিএল শুরু হবে। তারপর পিসিবিও একই দিনে পিএসএল পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এতে আইপিএলে কোনো আঁচ আসেনি, বরং পিএসএলেরই চাপ বেড়েছে। কারণ আইপিএল খেলার জন্য মরশুমের মাঝামাঝি সময় 2 বিদেশি প্লেয়ার পাকিস্তান ছেড়েছে। ভারত পাকিস্তান উত্তেজনার পর অনেক বিদেশি খেলোয়াড়ই তাদের দেশে ফিরে গিয়েছেন। এমন পরিস্থিতিতে খেলোয়াড়ের অভাব দেখা দিয়েছে। এই কারণে আইপিএল এবং পিএসএল পুনরায় শুরু করা 2 বোর্ডের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়েছিল। তবে এই লড়াইয়েও ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, কারণ বিসিসিআই আইপিএল খেলা বেশিরভাগ খেলোয়াড়দের ফিরে আসতে রাজি করিয়েছে। সঙ্গে কিছু পিএসএল এর খেলোয়াড়ও ভারতে এসে আইপিএল এ যোগ দিয়েছেন। গুজরাট টাইটান্সের জশ বাটলার ও জেরাল্ড কোয়েটজি দলের সঙ্গে যোগ দিয়েছে। তার দুজনেই স্থগিতকালে ভারত ছেড়েছিলেন। তবে জিটির অন্যান্য বিদেশি খেলোয়াড় যেমন রশিদ খান, রাদারফোর্ড, রাবাডা, করিম জানাত ভারতেই ছিলেন। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ বিদেশি খেলোয়াড়ই বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে। ক্যারিবিয়ান তারকা সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, রোভমান পাওয়েল এবং দলের মেন্টর ডোয়েন ব্রাভো স্থগিতকালে দুবাইয়ে ছিলেন। উইকেট রক্ষক ব্যাটসম্যান রামতুল্লাহ গুরবাজ কাবুল থেকে দুবাইয়ে এসে ক্যারিবিয়ান দলের সঙ্গে ভারতে ফিরেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিক নর্চে মালদ্বীপ থেকে বেঙ্গালুরুতে কেকেআরের সঙ্গে যোগ দিয়েছেন। প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে যোগ দিয়েছেন। পাঞ্জাব কিংসের বিদেশি তারকা জেভিয়ার বার্লেট, আজামুতুল্লাহ ওমরজাই এবং মিচেল ওয়ান আইপিএল এর বাকি ম্যাচের জন্য ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন। দিল্লি ক্যাপিটালসের বিদেশি খেলোয়াড় মিচেল স্টার্ক এবং ক্রিস্টান স্টাবস WTC ফাইনালের জন্য অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার দলে রয়েছেন, তাই তারা আসতে পারেননি। তবে দুষ্মন্তা চামিরা দিল্লিতে ফিরেছেন। চেন্নাই সুপার কিংসের বেশিরভাগ বিদেশি খেলোয়াড় যেমন মাহিশ পাথিরানা, নূর আহমেদ, স্যাম কারান, নাথান এলিস, জেমি ওভারটন এবং ডেভাল ব্রেভিস ফিরেছেন। তবে ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্রের ফেরার বিষয়ে সন্দেহ রয়েছে। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন তাদের পরবর্তী ম্যাচ 20 মে, তাই খেলোয়াড়দের ফেরার জন্য পর্যাপ্ত সময় রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জশ হেজেলহুড কাঁধের চোটের জন্য বাকি মরশুম খেলতে পারবেন না। তবে লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড এবং নুয়ান থুসুরা ফিরেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মুজিবুর রহমান এবং লখনৌ সুপার জায়ান্টসের ম্যাথু ব্রিডস ফিরেছেন। রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই প্লে অফ থেকে ছিটকে গেছে, তবে জশ বাটলার ফিরেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।